তো আমি শুরু করে দিই। আচ্ছা, আজকে আমি বেশ হ্যাঁ, হাই গীতাদি, কেমন আছো? তো আজকে আমি প্রথম যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে তোমার একটা জমিদার বাড়ির ঘটনা। সেকেন্ড ঘটনা বলবো একটা পুনর্জন্মের ঘটনা। আর থার্ড, যদি সময় থাকে, যদি তোমরা বলো তো আর একটা গল্প শুনিয়ে দেবো। তা আমি প্রথমে শুরু করছি যে একটা জমিদার বাড়ির ঘটনা। তা জমিদার বাড়ির ঘটনা বলতে এখন তো আর জমিদার নেই কেউ এখনকার দিনে। তো যে আমাকে বলেছে সেই রাহুলদার দাদুর বাবার বাবা ছিল, দাদুর বাবার বাবা ছিল জমিদার, এবং ওরা হচ্ছে ইউপির বাসিন্দা আর কি, ইউপির। তো ওরা ওই এখনো জমিদার বাড়িটা রয়েছে, ওখানেই থাকে ওরা। তো ওই কাহিনীটা বলতে চলেছি। তা ওইখানে তা ওর দাদুর বাবার বাবা ছিল হচ্ছে একজন মস্ত বড় তান্ত্রিক, গুণিন, যাই বলো না কেন সেটা। তান্ত্রিকও বলতে পারো, আবার গুণিনও বলতে পারো, কারণ দুটো কাজই উনি নাকি খুব ভালোভাবে করতে পারতেন। এবং গ্রামে নাকি খুব ভালো জমিদার বাবু হওয়া সত্ত্বেও উনি কিন্তু গ্রামের মানুষদের কোনো যদি কোনো ভূত প্রেত বা কিছু ধরতো বা কোনো নজর ফজর লাগতো, উনি কিন্তু সারিয়ে দিতেন। এবার বলে রাখি, তো উনি এবার করেছেন কি, উনি একটা জায়গায় গিয়ে তো জিন একটাকে আটক করে নিয়ে আসে। রাহুলদা যেটুকু বলেছে যে জিন আটক করে নিয়ে আসছে, নিয়ে এসে ওই জিনটাকে না প্রত্যেকদিন ওই দাদু আর কি, দাদুর বাবার বাবা আর কি, সে হচ্ছে প্রত্যেকদিন দিনে এবং দুপুরবেলা এবং রাত্রির বেলা একটা জায়গায় ওই যে জায়গায় বন্দি করে রাখা হয়েছিল ওই ঘরটাতে, ওই ঘরের ওইখানে গিয়ে ক্ষীর দিয়ে আসতো প্রত্যেকদিন দুবেলা করে। এরপরে ওই ক্ষীর দেওয়ার ফলেই হোক যাই হোক না কেন, জিনটাকে উনি বসে আনার ফলে উনি কিন্তু ওই জিনটাকে দিয়ে সমস্ত কাজকর্ম করান। জিনটাকে দিয়ে মানে ভালো কাজই করান, কোনো খারাপ কাজের জন্য কিন্তু উনি কাজ করতেন না, ভালো কাজই করাতেন। তা এবার বলে রাখি যথারীতি, একদিন হয়েছে কি, যে তোমার ওই যে দাদুর বাবার বাবা উনি আর একটা কাজে গ্রামের বাইরে একটু দূরে গেছেন, এবং ওখানে নাকি মারাত্মক রকমের কোনো প্রেতাত্মার আগমন হয়েছে, বাড়িতে নাকি মৃত্যুর লীলা চলছে, এরকম করে বলা হয়েছে। এবার উনি কি করেন, যেহেতু অনেকটা দূরের পথ, উনি যে জায়গাটায়, যে ঘরটাতে একটা জায়গায় যেখানটা জিনটাকে বন্দি করেছিল সেই জায়গাটায় উনি একটা দুনি মতন বা যজ্ঞের মতন জায়গা করেন। যজ্ঞের মতন জায়গা করে তোমার ওই জায়গাতে তোমার যজ্ঞ স্টার্ট করার পর বাড়ির যারা ছিলেন আর কি, দাদুর যে রাহুলদার দাদুর বাবার বাবা যিনি, তিনি বাবা আর ওনার যে ছোট কাকু ছিল তাকে বলেন যে তোমাদের মধ্যে কেউ একজন এই কাজটা করতে হবে, যেটা সারা রাত ধরে এই আগুনের মধ্যে ঘি আর কাঠ দিয়ে যেতে হবে। ঠিক আছে, ঘি আর কাঠ দিয়ে যেতে হবে। তা দাদুর বাবার বাবা যখন বলেছে সেটা, বাবার বাবা যখন বলেছে এই কথাটা, বাবার যে কাকু ছিল দাদুর বাবা বলছে যে আমি তো এখন বাইরে যাব মানে আমার বন্ধু বান্ধবদের সাথে দরকার আছে, তা তুমি বরঞ্চ ভাইকে বলো। তা ওর ভাই এক কথায় রাজি হয়ে যায়, এবং ওর বাবার যে কীর্তিকলাপ গুলো সব কথায় বাড়ির লোক জানতো। তা ওনার যে ছোট কাকু ছিল, মানে দাদুর বাবার বাবা আর কি, দাদুর বাবার যে ছোট ছেলে, সেই ছোট ছেলেটি আর কি সে যজ্ঞে বসেন, এবং উনি যজ্ঞ শুরু করার পর ওনাকে ওই ঘরটা পুরো বেঁধে দিয়ে উনি কাজে চলে যান। এবার তো তখনকার দিনে তো আর ফোন ছিল না, এবং বাড়ির লোকও জানতো না যে ওই মানে উনি কোন বাড়িতে গেছেন বা কোন গ্রামে গেছেন, সেখানে গিয়ে খবর দেয়া যাবে। এবার উনি যখন ফিরে আসার পর যখন গ্রামে ঢুকছে, তখন মানে ওনাকে দেখার পর মানে সমস্ত গ্রামবাসী বলে, আপনি জমিদার বাবু শিগগিরই বাড়ি যান, একটা বিপদ হয়ে গেছে আপনাদের। তা উনি দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে দেখে যে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। কি হয়েছে?
তখন ওর মা কাঁদতে কাঁদতে বলে আর কি, ওই বাবা দাদুর বাবার স্ত্রী আর কি, তিনি কাঁদতে কাঁদতে বলেন যে তোমার ছোট ছেলেকে তুমি কি দিয়ে গেছিলে, তোমার ছোট ছেলে কিছু বুঝতে পারছো না এখানে কি ঘটে গেছে, কোনো গন্ধ পাচ্ছ না, তুমি বাবা তুমি এইভাবে কেউ করে, এই নিয়ে কেউ খেলে, এরকম করে তো ওনাকে যা তা বলছেন। এবার উনি তো দৌড়ে সেই যজ্ঞের ঘরে গেছেন, যজ্ঞের ঘরে গিয়ে দেখছেন যে যজ্ঞের বাতি নিভে গেছে, এবং উনি বলে গেছিলেন আমি যতক্ষণ না পর্যন্ত বাড়ি আসবো ততক্ষণ কিন্তু তোমাকে ওই ঘি আর কাঠ দিয়ে যেতে হবে। তা উনি বাড়ি আসার পর ওর দৌড়ে গিয়ে ওই ঘরে ঢোকেন, ঢুকে গিয়ে শুধু কয়েকটা হাড়গোড়ি পাওয়া যায়। এবার উনি তো প্রচন্ড রেগে গেছেন, উনি তো বুঝতেই পেরেছেন কি হয়েছে, বাড়ির লোকও মানে কান্না কাটি, গ্রামবাসীরা জড়ো হয়ে গেছে। উনি ওই ছোট ছেলের শোক সহ্য করতে না পেরে উনি তো একটা ক্ষীর দিয়ে গেছিলেন রাতের বেলা, ওই ক্ষীরের ওই ক্ষীরের বাটি লাথি মেরে ফেলে দিলেন। লাথি মেরে ফেলে দেওয়ার পর ওই জিনটিকে বলে তুই কেন করেছিস এই কাজটা। তখন জিনটি বলছে যে আমি এটা করেছি কারণ ও তো কাঠ দিচ্ছিল না, ওকে আমি বারবার বলছিলাম তুই আগুনগুলো নিভে যাচ্ছে, এই আগুন নিভে গেলে আমি কাজ করতে পারবো না, তুই আগুন দে তুই আগুন দে। ও তো কোনো কথা শোনেনি, কিন্তু আমার তো আগুন লাগবেই, না হলে আমার শক্তিটাও আমার ক্ষয়ে যাচ্ছিল, আপনি যে কাজে গেছিলেন সেই কাজটাও হতো না, এরকম করে বলে যে যার জন্য ও আমার কথা শোনেনি বলে আমি ওকে মেরে ফেলেছি। ভাবো, তা ও তো গেল। এরপরে উনি কি করলেন, উনি বললেন তুই যখন আমার ছোট ছেলেকেই মেরেছিস তখন তোকে আর আমার কোনো কাজে লাগবে না, তোকে আমি আবার বন্দি করে রেখে দেবো। তা উনি কি করলেন, একটা বড় একটা ঘটি নিলেন, ঘটির মধ্যে কিছু মন্ত্রফন্ত্র পড়লেন এবং ওই মুখটাতে কালো কাপড় দিয়ে বেঁধে একটা বড় ট্রাঙ্কের মধ্যে ওই ত্রিশূল রাখলেন, ত্রিশূলের পাশে ওইটাকে রেখে মন্ত্রফন্ত্র দিয়ে একটা বড় ট্রাঙ্কের মধ্যে রেখে মন্ত্র দিয়ে ওইটার ওপর শিবের আর বজরংবলীর দুটো মূর্তি বসিয়ে দিলেন এবং ওখানেই আর বলে দিলেন যে এই ট্রাঙ্ক যেন আর কোনোদিন খোলা না হয়। তারপর থেকে তো যথারীতি চলে আসছে, ওই ঘরেও খুব একটা কেউ যায় না, যেহেতু সবাই জানতো বাড়ির এই বিষয়গুলো পরম্পরায় চলে এসছে। এবং দাদু কিন্তু মানে ওই দাদুর বাবা কিন্তু প্রতিটা কথা কিন্তু ডায়েরিতে লিখে রেখে গেছিলেন, যার জন্য এই কথাগুলো সবাই জানতে পেরেছিল। ঠিক আছে, এবার রাহুলদার কাহিনীতে আসি। এবার রাহুলদা যখন উচ্চ মাধ্যমিক দিচ্ছে তখন রাহুলদা তো রাত জেগে পড়ছে। আর বলে রাখি রাহুলদার বাবা আর রাহুলদার বাবারা হচ্ছে দুই ভাই, 5 পিসি, মানে 5 বোন ওরা রাহুলদাদের। রাহুলদার বাবা মায়ের মানে রাহুলদা একটা ছেলে, রাহুলদার কাকা যে ছিলেন তার 2টো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ঠিক আছে, আর পিসিরা তো আলাদা থাকেই। ওই বাড়িতে থাকতো হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ছিল, পিসি কাকারা মানে একটা পোর্শনে থাকতো, ওরা একটা পোর্শনে, কিন্তু বাড়িটা এক ইয়েতে। তার সাথে থাকতো হচ্ছে তার ঠাকুমা। দাদু অনেক কাল আগেই মারা গেছিলেন রাহুলদার। এবার রাহুলদার এবার কি করেছে, যখন এইচএস পরীক্ষা দিচ্ছে তখন তোমার রাহুলদা কি করে, ও তো একটা জানলার ধারে বসে, এবং জানলা বলে রাখি বাড়ি ও যেখানটা বসছে ওদের বাড়িটা না আগে মানে এরকম লম্বা টানা এল শেপের মানে এল শেপ বাড়িটা আর কি। হ্যাঁ ঠিক আছে, ওই পুরনো বাড়ি, জমিদার বাড়িতেই ওরা ওখানেই থাকে এখনো অব্দি, ওই বাড়িতেই রয়েছে। তো ওই জানলার ধারে বড় বড় জানলা, ওই জানলার ধারে পড়ছে। এবার রাত তখন অনেক হয়ে গেছে। এবার বলে রাখি ওই দোতলার ঘরে ওর ভাই মানে ওই কাকার ছেলে আর রাহুলদা ওর ঠাকুমার সাথে শুতো। এবার যখন ভাই আর ঠাকুমা ঘুমিয়ে পড়েছে, ওর রাত জেগে পড়ছে যেহেতু এইচএস পরীক্ষা, ও হঠাৎ করে এত বছর বাদে, মানে তার আগে কিন্তু ও বড় হয়েছে, ওখানে হয়েছে, কোনো প্রবলেম কোনো ছায়া কিচ্ছু দেখেনি, কিন্তু সেই দিনই প্রথম ওর একটা ছায়া
ঠিক মনে হলো এই ঘর থেকে মানে ওই করিডোর থেকে বেরিয়ে ওই যে ঘরটাতে যেতে বারণ করা হয়েছিল সবাইকে, সেই ঘরের ওখানে যেন মিলিয়ে যায়। এবার ও তখন কি করে, যে ওভাবে যে মা বাবা কি উঠে এলো, তাহলে ও একবার গেছে, ও একবার যায়, গিয়ে ওই ওখান থেকে দরজার কাছে গিয়ে দেখে যে কিছুই নেই। ও আবার মনের ভুল ভেবে চলে আসে। ও আসে রাত্রিরে পড়াশোনা করে না, পড়াশোনা ঘুমিয়ে পড়ে আর কি। এবার তুমি ভাবো রাহুল দা এই 3 দিন পর পর 3 দিন এই জিনিসটা দেখেছে। এবার পরপর 3 দিন এই জিনিসটা দেখাতে ও প্রথমে ঠাকুমাকে বলে যে আমি এরকম এরকম দেখছি। তো ঠাকুমা তো বিশ্বাস করে না যে কি হয়েছে। ঠাকুমা বলে দূর এগুলো তুই অনেক রাত ধরে পড়ছিস, আর সামনে পরীক্ষা বলে তোর হয়তো এগুলো হয়েছে, মাথায় এসছে, এগুলো কিচ্ছু না, তুই ভুল করছিস। এবার তুমি ভাবো যখন ভুল করছে এসব বলছে, এবার বলছে না গো আমি জেগে জেগে থাকি, পড়তে পড়তে এরকম পুরো স্পষ্ট ছায়া আমি দেখতে পাই করিডোর থেকে বেরিয়ে, ওই বারান্দা থেকে বেরিয়ে তোমার ওই ঘরটার মধ্যে দরজার কাছে মিলিয়ে যায়, এবং আমি ওর পিছু নিয়েও দেখেছি ও কিন্তু সেই দরজার কাছে গিয়ে মিলিয়ে যাচ্ছে। এরপরে ওর মা বাবাকে বলে, মা বাবাও কোনো উচ্চবাচ্য করে না, মনের ভুল বলে ছেড়ে দেয়। কাকু কাকিমাকে বলে, তারাও মনের ভুল করে ছেড়ে দেয়। এরপরে যখন ভাই, এবার বলে রাখি ভাই তখন ক্লাস 8-এ পড়ে, ও যখন উচ্চ মাধ্যমিক দেবে তখন ওর ভাই 8-এ পড়ে, ঠিক আছে। এবার যথারীতি এরকম দেখার পর 3 দিন দেখার পর ও খেয়াল করে যে আর দেখা যাচ্ছে না। তো ওরও মাথা থেকে বেরিয়ে আছে, ঠিক আছে ভুল হয়তো হয়েছে এরকম ভেবে ও কিন্তু আবার করে, মানে ভুলে যায় আর কি। পরীক্ষা শেষ হয়ে যায়। কিন্তু এবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ও আর ওর ভাই একদিন যখন খেলছে ছাদে, ওরা তখন দেখে কেউ একটা ছায়া, দুজনেই দেখে ওই ছায়াটা ওই নিচের দিকে নেমে যাচ্ছে। এবার ওরা তো তখন ভাবছে কে কে করে নিচের দিকে নামছে। ওরা দেখছে যে ওরা যত তাড়াতাড়ি নামছে ওই ছায়াটা যেন ছায়াটাকে ধরতে পারছে না, ওই ছায়াটা গিয়ে ওই দরজার সামনে বন্ধ হয়ে মানে মিলিয়ে গেল। তো ভাইকে তখন ভাইও জানতো এই ব্যাপারটা, ভাইকেও বলেছে। তো ভাই বলেছে যে যাবি একবার দাদা, কি হয়েছে এই ভেতরটা কি আছে একবার চ না দেখি, আমরা তো ভেতরে ঢুকিনি। তা দরজাটা কিন্তু এমনি হ্যাজবলটানেই ছিল, মানে বারণ ছিল বলে কেউ আর ঢুকতো না ওই ঘরটাতে। তা এবার বলছে এখন তো যাওয়া যাবে না এত রাত, মানে সন্ধেবেলা যদি আওয়াজ হয় তাহলে তো মা বাবা চলে আসবে, বরঞ্চ কাল ভর দুপুর বেলা আমরা ওই ঘরের মধ্যে যাব। এবার ঘরের মধ্যে যাব বলেছে। এবার সে তো ঠিক হয়েছে। এবার সবাই, সেদিন তো ভাই স্কুলে যাবে না বললো, তা ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তার তো স্কুলের কোনো বালাই নেই, সে কলেজে পড়বে। এবার সে এবার কি করে, সে এবার ভাই এবার যখন ঠাকুমা ঘুমিয়ে পড়েছে, বাড়ির মোটামুটি নিস্তব্ধ, যেহেতু কাকুও চাকরি করতো ওর বাবাও চাকরি করতো, সেহেতু বাড়িটা যেহেতু নিস্তব্ধ হয়ে গেছে, ওরা কি করে লুকিয়ে লুকিয়ে ওই দরজার কাছে গিয়ে ওই ভাড়ার ঘরের ওই দরজাটা খুলে গিয়ে দেখে পুরো ভাড়ার ঘরটা তো এমনি পুরো বন্ধ, মানে খালি, শুধু একটা কোনায় একটা ট্রাঙ্ক রাখা রয়েছে, এবং ট্রাঙ্কের ওপর ওরা বজরংবলী আর এবার ওরা তখন বলে যে দাদা, তখন ইয়েকে বলে আর কি, দাদাকে বলে, এ দাদা চ না দেখি না কি আছে এই ট্রাঙ্কের ভেতর, যদি কিছু থাকে দেখি না কি আছে। তা ও দাদা বলছে এখন আমরা খেয়ে ফেয়ে এলাম, তা এইগুলো ছোবো ঠাকুর বলে কথা। তো ও কি করেছে, ও দাদার কথা পাত্তা না দিয়ে ওই ঠাকুর দুটোকে, মানে বজরংবলী আর শিব ঠাকুরের মূর্তি দুটোকে একটা জায়গায় রেখে দিয়েছে মাটিতে নেবে। ও তখন বলছে চ দাদা, ও চেষ্টা করছে যে ট্রাঙ্কটা খোলার। এবার এত বছরের ট্রাঙ্ক, সে কি আর খোলে এত তাড়াতাড়ি? এবার ওরা সেই ইট মেরে সেই ইট জোগাড় করেছে, ইট জোগাড় করে ওইটা মেরে কোন রকমে খুলে দেখছে একটা ত্রিশূলের পাশে একটা ঘটি, তার মধ্যে কালো কাপড় জড়ানো, আরো ফুল এরকম ফুল না চাল ফাল দিয়ে কি সব করা রয়েছে।
তা ও এবার ভাই তো ভাই সে কি করে, সে কি ওই বোতলের সরি যে ঘটির মুখটা ছিল সেই মুখটা খুলে ফেলে। এবার যেহেতু মানে আওয়াজও পেয়েছে, এবার বাইরে থেকে ভাবছে যে কেউ যদি উঠেছে, ওরা তখন কি করে ওই ভালো করে মুখটা না বেঁধে ওরকম ভাবে ডেকে দিয়ে ওর যেমন ভাবে রাখা ছিল ওরকম ভাবে ট্রাঙ্কটা বন্ধ করে দেয়। ট্রাঙ্কটা বন্ধ করে দিয়ে তোমার ওর ওপরে যেমন রাখা ছিল অ্যাজ ইট ইজ ওরকম ভাবে ওরা বাইরে চলে আসে। কিন্তু এই যে ওরা যে ভুলটা করলো দুই ভাই মিলে, এরপরে শোনো ওদের বাড়িতে কি হলো। ওই রাত্রির বেলাতেই, মানে যেদিন দুপুর বেলা খুললো, রাত্রির বেলাতেই তোমার হলো হচ্ছে ওর ঠাকুমা সিঁড়ি থেকে নিচে নামতে গেছে। নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে এমন ভাবে পড়লো, উনি কিন্তু ব্রেন হ্যামারেজ হয়ে রাত্রির বেলায় রাত 3টের সময় ওনার ঠাকুমা মারা যায়। এই মারা যাওয়ার সূচনাটা শুরু হলো। এরপরে তো যথারীতি যেদিন কাজ, ওর তো 13 দিনে কাজ হয় ওখানে, 13 দিনে যেদিন 12 দিন কাজ, সেদিন ওর কাকু ইয়েতে যাচ্ছে, মানে টুকিটাকি শ্রাদ্ধের কোনো জিনিসপত্র বলেছিল সেই জিনিসপত্র কিনতে যাচ্ছে। ঠিক আছে, কিনতে যাচ্ছে এবং তার সাথে কিন্তু তার এক বন্ধুও ছিল। হ্যাঁ, এবার দুজনে দুটো বাইকে করে যাচ্ছে। কিন্তু বলে না মানে মানে অ্যাক্সিডেন্ট আর কিভাবে হয়, বা বলো ওই প্রেতি বা জিনটাই ছাড়া পেয়ে ওকে মেরেছে কিনা পরে জানা যাবে, ওটা পরে বলছি। তা ওই যখন শ্রাদ্ধের জিনিসপত্র কিনতে দোকানে যায়, তখন পেছন থেকে একটা লরি এসে ওর কাকুকে কিন্তু মানে মারে এবং ওখানেই কিন্তু স্পট ডেড হয়ে যায় ওর কাকু। মায়ের কাজ হওয়ার আগের দিন সে কিন্তু কাকু কিন্তু মারা গেল। এবার ভাবো তার কি অবস্থা হয়, একটা 8-এর পরে মেয়ে, একটা ক্লাস 6-এ পড়ে, সরি 8-এ পড়ে ছেলে, একটা 6-এ পড়ে মেয়ে, মানে তার কতই বা বয়স হয়েছে ভাবো। সে তো 13 দিনে তার মায়েরও কাজ হলো, এবং যেহেতু তার মানে কাকা অপঘাতে মৃত্যু হয়েছে, তার 3 দিনে কাজ হলো এবং বেশ ভালোভাবেই কাজ হলো। কিন্তু হঠাৎ করে একদিন এবার কি হয়েছে, দাদা কলেজে পড়ছে, মানে রাহুল দা কলেজে ভর্তি হয়েছে, এবং তখন ওর যে ভাই ছিল ক্লাস 8 থেকে 9-এ উঠেছে এবং 6 থেকে 7-এ উঠেছে ওর বোনটা, এবং পাড়ার থেকে একটু দূরে, কিছুটা দূরে ওর বোন পড়তে যেত। ঠিক আছে, এবার পড়তে গেছে, পড়তে গিয়ে এবার ওর বাড়ি আসছে না দেখে, ওর যখন কলেজ থেকে ফিরেছে ওর কাকিমা তখন বলেছে যা তো একটু বোনকে নিয়ে আয়, তো বোন অনেকক্ষণ হয়ে গেল আসছে না, প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে আসছে না। তো তো গেছে গিয়ে ওই তোমার ওই কোচিং গিয়ে স্যারকে জিজ্ঞেস করেছে যে স্যার এরকম এরকম এসছিল কিনা। ও তো বলছে হ্যাঁ ও তো এসছিল, কিন্তু অনেকক্ষণ আগে তো ছেড়ে দিয়েছি, প্রায় 1 ঘন্টা হতে চললো, ও তো বাড়িও গেছে, এবার বাড়ির দিকেই গেছে। হ্যাঁ, এবার ও তখন কি করলো যে তোমার ওই যে আরো যে বন্ধু বান্ধব আছে ওর দাদা তখন খোঁজ খোঁজ করতে থাকলো, কিন্তু কোনো বন্ধুই বললো যে আমাদের সাথে বেরিয়েছে, কিন্তু ও তো চলে গেছে। এবার ওদের পাড়ার মধ্যে একটা বান্ধবী ওর সাথে পড়তো, তা ওই বান্ধবীর বাড়িতে গিয়ে, আগে ওই বান্ধবীর বাড়িটা পড়তো তারপর ওদের বাড়িটা পড়তো, তা ওই বান্ধবীর বাড়িতে গিয়ে তখন ও দাদা জিজ্ঞেস করে, রাহুল দা জিজ্ঞেস করে যে বোন কোথাও গেছে বা তোকে কিছু বলে গেছে, তখনও বলছে না তোর ইয়ে তো বোন তো তোর তোমার দাদা ও তো আগে চলে গেছে, কারণ ও বললো তুই ঢুকে যা আমি চলে যাচ্ছি বাড়িতে। কেন এখনো যায়নি বাড়িতে? বলছে না এখনো তো আসেনি বাড়িতে, কি কোথায় গেছে বলতে পারে? বলছে না গো দাদা ও তো বাড়ি যাবে বললো। খোঁজ 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 পেলো না, কোথাও পেলো না সেই মেয়েটিকে। তো পুলিশে 24 ঘন্টা বাদে পুলিশে খবর দেয়া হয়, পুলিশে রিপোর্ট করা হয় মিসিং হিসেবে, কিন্তু তার 2 দিন বাদে ওই পাশের একটা পচা ডোবা থেকে ওর বোনের মৃতদেহ কিন্তু ভেসে ওঠে। ওর বোন কিন্তু দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু বলা হয়েছে শ্বাস মানে জল ঢুকেই তার মৃত্যু হয়েছে, পেটে প্রচন্ড জল ছিল। এবং যখন সবাই খুঁজছে জমিদার বাড়ি এখনো, এবার তার ইয়েরাও ভালো মানে পার্টি ফার্টি করতো তখনকার দিনে, ওর বাবাও।
তা পাড়ার লোকও খুঁজতে থাকে, কিন্তু একটা মানুষ নিশ্চয়ই ব্যাগ, কেউ যদি পড়ে যায় ব্যাগ চটি সমেত তো পড়বে, তার কিন্তু চটি খোলা ছিল, ব্যাগ খোলা ছিল, শুধু তার বডিটাই পাওয়া গেছে ওই ডোবা থেকে। যখন ভেসে উঠেছে তখন ওদের বডিটা পাওয়া গেছে। এটা হলো হচ্ছে ওর বাবা মারা যাওয়ার ঠিক 1.5 মাসের মাথায় ওর বোনের মৃত্যুটা হলো। ভাবো তুমি কতটা মর্মান্তিক কাকিমার জীবনটা হয়েছে আর কি। এরপরে তো কাকিমা আরো ভেঙে পড়ে, বাড়ির লোকের তো কোনো কথাই নেই। এরপরে তোমার ওই বোন যখন মারা যাওয়ার প্রায় 2 মাসের মাথায় রাহুলদার বাবাও অ্যাক্সিডেন্টে সেম ভাবে মারা যায়। বাড়িতে থাকলো কাকিমা, ওর মা, ওর 2 ভাই। অত বড় বাড়িতে মানে মৃত্যুলীলা তখন শুরু হয়ে গেছে এই কয়েক মাসের মধ্যে। ঠিক আছে, ওর ঠাকুমা মারা যাওয়ার পর থেকে এই কয়েক মাসের মধ্যে এই ঘটনাগুলো মানে ওই মৃত্যু চলছে। তা এরপরে ওর যে কাকিমা আছে, কাকিমার যখন বাপের বাড়ির লোক আসে, ওর মায়ের বাড়ির লোক আসে, তখন ওর মামারা বলে ওর মামাদের এক গুরুদেব আছে, তা ওই গুরুদেবকে তারা যেন এই বাড়িতে ডেকে আনে। তো মামাকে বললো, মামারা বলেছে এই কথাটা, সে খুব ভালো, এই বাড়িটায় নিশ্চয়ই এমন কোনো প্রবলেম আছে যার জন্য এই কয়েকটা মাসে এতগুলো মৃত্যু হয়েছে, তোরা বাবা দেখা। এবার তো মামাকে বলা হয় নিয়ে আসার জন্য তাকে, সে তো নিয়ে আসে। নিয়ে আসার সঙ্গে সঙ্গে মানে বাড়িতে ঢোকার আগেই তিনি বলছে এ তো মারাত্মক ব্যাপার, এ আমি ঢুকতে পারবো না, এ আমি কিছু করতে পারবো না, গুরুদেব বলছেন। ঠিক আছে, তো উনি তখন বলেন কেন, কি হয়েছে? বলে এই ভেতরে ঢুকলেই আমাকে মেরে ফেলবে, এ এত বড় এত শক্তিশালী একটা প্রেতাত্মা যে বা প্রেতাত্মা মানে রয়েছে, আমি ঢুকলেই আমাকে মেরে ফেলবে। তোমরা বরঞ্চ একজন বড় নাম করা একজনের কাছে বলে দেয়, বলে উনার কাছে যাও, উনি যদি এসে কোনো সমাধান করতে পারে তবেই মৃত্যুলীলা বন্ধ হওয়া সম্ভব, না হলে কিন্তু সম্ভব না। এবার ওনার কাছে তো যাওয়া হয়, ওনার কাছে গিয়ে এবার ওনার কাছে গিয়ে তো সমস্ত কথা বলা হয়। সমস্ত কথা বলার পর উনি আসেন বাড়িতে। উনি আসার সঙ্গে সঙ্গে বলে এই বাড়িতে যে জিনিসটা ছিল সেটা তো বাধা ছিল, এটাকে কে খুললো? হ্যাঁ, হঠাৎ করে কেন এরকম হচ্ছে এত বছর বাদে? এত বছর মানে কয়েকশো বছর বাদে কেন হচ্ছে? যেহেতু দাদুর বাবার বাবা আর কি, সেহেতু কেন এরকম হচ্ছে? কেউ তো নিশ্চয় মানে বিশেষ করে আর কি ওদের 4 জনের মধ্যে বলছে কেউ না কেউ তো ওই ট্রাঙ্কটি মানে কিছু মানে ওই জায়গাটা খোলা হয়েছিল। হ্যাঁ, তা ও তখন বলছে কোন, এবার ওরা তো কাচু মাচু মুখ করে এদিক ওদিক মানে 2 ভাইয়ের মুখের দিকে চাইছে। এবার মায়েদের সামনে বলতেও পারছে না। এবার গুরুজি যখন মানে ওই গুরুদেব যখন আর একটা জায়গায় মানে সমস্ত বাড়ি বাঁধিয়ে দিচ্ছে যখন পেছনের দিকে গেছে, তখন ওরা ওই গুরুদেবের কাছে স্বীকার করে যে ওদের এরকম মারাত্মক ভুল হয়ে গেছে, যে এরকম ওরা খুলে ফেলেছে। তখন ওরা কি করে যে তোমার উনি বলেন সে আমি বুঝতেই পেরেছি, না হলে এত ভাবে এত শক্তিশালী উনি একজন মানে পুরোটা জানতে পারে আর কি কি হয়েছিল। তা উনি তখন বলেন আর কি, 1 সেকেন্ড, আমি তোমার ওনার নাম শুনেছি, উনি খুব মস্ত বড় তান্ত্রিক ছিলেন এবং উনি নাকি লেখালেখিও করতেন, ওনার বইও নাকি পড়ানো হয় এখনো। ঠিক আছে, উনি যখন বন্ধন করে দিয়েছিলেন তোমরা কেন এরকম করেছো, তো উনি পুরোটা মানে রাহুল দা তো পুরোটা বললো কি কি দেখেছে না দেখেছে। তা এবার উনি কি করলেন, এবার উনি আবার নতুন করে ওই ট্রাঙ্কটাকে শুদ্ধিকরণ করলেন। শুদ্ধিকরণ করে নতুন করে ত্রিশূল দিয়ে নতুন করে করে ওকে ক্ষীর ফির দিয়ে লোভ দেখিয়ে করে মানে লোভ দেখিয়েছে। লোভ দেখানোর পর তোমার কি বলবো, সে জিনটি আসে এবং জিনটি বলে আমি এতদিন বাদে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, এরা আমাকে আটকে রেখেছিল যার জন্য আমরা একে এই ফ্যামিলিকে আমি করব, থাকতে দেব না, কারণ ওই এর ফ্যামিলির যে ছিলেন তিনি আমাকে আটকে রেখেছিলেন, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো আমার ভালো মানে তার অন্যর ভালো করতে গিয়ে তার ছেলেকে আমি মেরে ফেলেছিলাম। জিনটি তখন বলছে এই কথাগুলো,
তো উনি আর কোনো কথা শোনেন না, উনি আবার ওনাকে বন্দি করেন, বন্দি করে আবার ওই পুরো ঘরটাকে যেরকম ছিল সেরকম ভাবেই বন্দি করা হয়, কিন্তু নতুন ত্রিশূল আর নতুন নতুন কাপড় দেয়া হয় এবং ওখানে মহাকালেশ্বরের ছাই দিয়ে ভর্তি করে দেওয়া হয়। ঠিক আছে, মহাকালেশ্বরের যে ছাই রয়েছে ওইটা দিয়ে পুরো প্রথমে ছাই দেওয়া হয়, তার ছাইয়ের ওপর এই ত্রিশূলটা রাখে। ত্রিশূলটা রাখার পর তোমার ওই মানে যে তামার পাত্রটা ছিল যেখানটা বন্দি করা হয়েছে, ওই বন্দিটা রেখে ওই ছায়ে ওই যে মুখটা বাঁধা হয়েছিল ওই কালো কাপড় দিয়ে ওই মুখটা আবার বন্ধ করে ওইটার ওপর ছাই দিয়ে পুরো ট্রাঙ্কটা বন্ধ করে ওই ঘরটা পুরো বেঁধে যায়। বলে এই ঘরটায় এরপর থেকে যদি কেউ ঢোকে বা ওই ট্রাঙ্কটা খোলার চেষ্টা করে, ও কিন্তু আবার জাগ্রত হয়ে যাবে এবং আপনাদের কাউকে বাঁচতে দেবে না, আপনাদের কিন্তু এবার নিয়েই যাবে। তো এরপর থেকে রাহুল দ্বারা আর কোনোদিন ওই ভুল কাজটিও করেনি। তো রাহুল দার তো এখন বিয়ে থাওয়াও হয়ে গেছে, তার ছেলে তার তোমার ভাইয়েরও বিয়ে থাওয়া হয়ে গেছে, তোমার তারা এখন ভালোই রয়েছে। কিন্তু এই একটা মারাত্মক ভুল করে দেওয়ার ফলে তোমার কি হয়েছে, মানে পুরো বাড়িতে একটা মৃত্যু লীলা চলে গেছিল, মানে সামান্য ভুলে। এত মানে আজকালকার ছেলে মেয়েদের প্রত্যেকের এত ইন্টারেস্ট এইসব ব্যাপারে, কি আছে কি দেখবো, দেখি না কি হয়, ওই দেখি না কি হয় করতে গিয়ে এমন কিছু হয়ে যায় সেটা আর তখন পরে সামাল দিতে পারা যায় না। এমনও অনেক ঘটনা রয়েছে যেটা ওই কি হয় কেন হয় দেখি গিয়ে সব বিজ্ঞান, সবকিছু তো আর এইসব ব্যাপারে বিজ্ঞান কাজ করে না, এইসব ব্যাপারে বিজ্ঞান মনস্ক মানসিকতা আমরা প্রত্যেকে, কিন্তু যারা এগুলো বিশ্বাস করে তাদের মধ্যেও তো কিছু রয়েছে, মানে ওই কেন হয় কি হয় কিসের জন্য হয় দেখি না গিয়ে এসব করতে গিয়ে আর কি ফ্যামিলির বলো নিজের বলো বিপদ ডেকে আনে। তাই এইটা হচ্ছে আমার প্রথম ঘটনা। কেমন লাগলো একটু বলো আমাকে। আমি আজকে আবার কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আর একটা ঘটনা বলে দিই, ঠিক আছে? আর একটা ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা আমাকে বলেছে ছেলের মা আর কি, ছেলের মা বলছি, ছেলের বন্ধুর মা, সেই সূত্রে আমারও বান্ধবী। তার আর কি তার যে ইয়ে ছিল, তার যে মানে নিজের পিস্তুত বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবার বলে রাখি ওদের বাড়ি হচ্ছে এই তোমার রাজস্থানে ওদের বাড়ি, জয়পুরের কাছে ওদের একটা গ্রামে বাড়ি। এবার ওর যখন 10 বছর বয়স, ওই বৌদির যখন 10 বছর বয়স, তখন হচ্ছে তোমার নাম ফাম কিছু বলতে আমাকে বারণ করেছে, ঠিক আছে? আমি নাম দিয়ে দিলাম রিনা। রিনার যখন তোমার 10 বছর বয়স, তখন ওর ওই পিসির মেয়ে হয়, ঠিক পিসির মেয়ে হয়। এবার পিসির মেয়ে হয়, খুব ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু পিসির জীবনে একটা দুর্ঘটনা নেমে আসে। সেটা হচ্ছে তোমার যেটা দুর্ঘটনা নেমে আসে, হঠাৎই ওর পিসে মশাই কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়, মানে হার্ট ফেল করে মারা যায়। এবার তখন ওর বোন ছিল মাত্র 3 মাসের বাচ্চা। এবার ওই বোনকে নিয়ে ওর মানে মা তখন পাগলের মতন অবস্থা ওর পিসির। তখন ওর বাপের বাড়ির লোক মানে রিনার বাবারা ঠিক করে যে বোনকে এই বাড়িতে নিয়ে আসবে, এবং নিয়ে আসার ফলে যে বাচ্চাটাকেও যেহেতু ওর ইয়েরা ছিল, ওই মামারা মামিরা সবাই ছিল, তা সেহেতু তারা সবাই মিলে বাচ্চাটাকে দেখতে পারবে এবং ওরও কিছুটা ভাল লাগবে, সেই কারণে পিসির মেয়েকে নিয়ে চলে আসে। পিসি আর পিসির মেয়েকে নিয়ে চলে আসে দুজনকে পার্মানেন্ট ওখানে। এবার যখন 2 বছর বয়স, ও একটু তাড়াতাড়ি হাঁটতে শেখে, এবং ওর যখন 2 বছর বয়স তখন থেকে ও কিছুতেই ওই বাড়িতে থাকতে চাইতো না। ও ভেতরে গেলে
মানে সরি বাড়ির বাইরে গেলে তোমার খুব ভালো থাকে, বাড়ির ভেতরে যেই আসে তখনই বলবে এটা তো আমার বাড়ি না, এটা তো আমার বাড়ি না। এবার সবাই তো বলে না বাবা এটা তো তোমারই বাড়ি, এটাই তো এখানে থাকে এখানে। ও আধো আধো গলায় বলে যে না এটা তো আমার বাড়ি না, এটা আমার কি করে বাড়ি হবে, আমার বাড়ি তো কানপুরে, কানপুরে আমি থাকি। এবার ওরা ভাবছে যে কানপুরে হয়তো কোনো কিছু দেখেছে ওই টিভিতে, টিভিতে দেখার পর হয়তো উনি মানে ও এইসব বানিয়ে বানিয়ে বলছে। তো তখন ওর দিদি তখন বলতো কানপুরে বোন কে আছে তোর, কেন আমার মা আতে বাবা আতে বনু আতে আমার ওখানে, তত করে বলছে এরকম করে। তা বলছে তা তুই কানপুর থেকে এখানে এলি কি করে, তা ও তখন বলছে কে জানে আমি তো কিছু জানি না, কেন এতি এখানে, তো আমার এটা বালি না, এইটা আমার আচল বালি না, এইটা আমার মা না, তোমরা আমার কেউ না, আমার আলাদা মা বাবা আতে কানপুরে, এরকম করে বলে যেত সমানে। এবার ওর কথা তো কোনোভাবেই কেউ বিশ্বাস করতো না, যাই হোক বাচ্চার কথা কেউই বা ধরেনি খুব মানে এমন কি ওর বাড়িতে হচ্ছে তোমার রিনার বাড়ি হচ্ছে পুরো নিরামিষাশী, কিন্তু ও যত বড় হতে থাকে তত ওর যেন কি হলো, ঠিক আছে। তো যত বড় হতে থাকে, সরি একটু ইয়ে হলো, যত ওই বোনটা বড় হতে থাকে তত না ওর ননভেজ খাওয়ার আমিষ খাওয়ার একটুখানি মানে প্রবণতা বেড়ে যায়। ওকে মানে যতই তুমি ভালো মন্দ রান্না করে দাও না কেন নিরামিষ, তত কিন্তু ও কিন্তু খেতে চাইতো না, কিন্তু ও বলতো আমাকে চিকেন এনে দাও, আমাকে মাটন এনে দাও, আমি আন্ডা খাবো, আমি এই খাবো, এরকম বলতে থাকে। যেহেতু রিনার বাড়ির নিরামিষাশী ওরা তো কিছুতেই শুনতো না, বিভিন্ন ভাবে ওকে ভোলাতো, কিন্তু যত দিন যেতে থাকে ও কিন্তু পুরো খাবার দাবার নিরামিষ খাওয়া বন্ধ করে দেয়। ও তখন বলতে থাকে যে তোমার রিনার সরি ওই বোন তখন বলতে থাকে তোমরা এইসব বাজে খাবার খাও কি করে, আমার বাড়িতে তো অনেক ভালো ভালো রান্না হতো, আমার মা কি ভালো ভালো রান্না করতো, এরকম করে বলতো। এবার এই করতে করতে তা ওর মা বাবাও বলতো যে ঠিক আছে তোর মা রান্না করে দিচ্ছে, ঠিক আছে তুই তাহলে এখন খা, অন্য ওই মায়ের হাতে না খেয়ে এখন ওই মাটাকে খুঁজে পাবো কোথায়। বলে কেন আমার সাথে কানপুর চলো, আমি তো চিনি আমার বাড়ি না চিনলে তোমাদের নিয়ে যাব কি করে, আমি তো চিনি। এবার ও তখন ওর মা আর ওর বাবাও অতটা পাত্তা দেয় না, কিন্তু ওর দিদির মনে না একটু সন্দেহ জাগে, ঠিক আছে দিদির মনে সন্দেহ জাগে। একদিন ওর বোন শুয়েছে দুপুরবেলা, শুয়ে ওর দিদিকে জিজ্ঞেস করছে, দিদি ওকে জিজ্ঞেস করছে, হ্যাঁ দিদি ওকে জিজ্ঞেস করছে যে আচ্ছা বোন তুই যে বলিস কানপুরে তোর বাড়ি রয়েছে, তুই ওখানে কি করতিস কানপুরে। ও তখন বলছে কেন ওখানে তো আমার স্কুল, ওখানে আমি জন্মেছি, ওইখানে আমার মা বাবা বোন আছে, ওখানে স্কুল আছে, স্কুল করেছি, কলেজ করেছি, এবং কলেজের পর না জানিস তো দিদি ওকে মানে বাড়ির অন্য কারোর সাথে অ্যাটাচমেন্ট না থাকলে ওর দিদির সাথে বেশ ভালো বন্ডিংটা থাকে। হ্যাঁ তো এবার ভালো বন্ডিংটা থাকে। এবার ও কি করে যে বলতে থাকে যে দিদি জানিস তো ওই আমার না লাভ ম্যারেজ হয়েছে। এবার ওর দিদি বলছে লাভ ম্যারেজ হয়েছে, কোথায় কার সাথে। ও তখন বললে আমার দাঁড়া একটু নামটা দেখে নি, হ্যাঁ আমার কানুয়ার যাদব বলে একজনের সাথে তোমার বিয়ে হয়েছিল, লাভ ম্যারেজ হয়েছিল, সেও আমার সাথে কলেজে পড়তো, তার সাথে আমার লাভ ম্যারেজ হয়। কিন্তু জানিস তো দিদি আমার না বোনটা খুব বাজে ছিল, মানে আমি যখন আমার বিয়ে হয়ে গেল আমি দেখতাম প্রায় আমাদের বাড়িতে ও আসতো, কথায় ছলা কলায় ওর জিজুর সাথে
মানে গায়ে হাত দেওয়া, গায়ে পড়ে যাওয়া এইসব করতো। একদিন আমার কিছু একটা সন্দেহ হয়, সন্দেহ হতে আমি তখন বেরিয়ে যাই। ও তখন বলছে এরকম করে, মানে পুরো পরিষ্কার, তখন ওর মোটামুটি 10-11 বছর হয়ে গেছে। তা আমি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে কিছু একটা ভুলে যেতেই আমি আবার যখন ডুপ্লিকেট চাবি নিয়ে ঘরের দরজা খুলে বাড়িতে ঢুকি, তখন দেখি আমার বোন আর আমার স্বামী খুব বাজে অবস্থায় রয়েছে। আমি দেখে ফেলার পর যখন চিৎকার চেঁচামেচি করি, সবাই তখন মানে সবাইকে জানাবো বলি, মা বাবাকে জানাবো বলি, তখন আমার বোন না, জানো তো, নিজেরই বোন, জানিস তো দিদি, নিজেরই বোন, আমার বোন না মাথায় আমাকে এক বাড়ি মারলো। আমি মাথায় মাটিতে পড়ে গেলাম, পড়ে গিয়ে আমার গলাটা একটা ছুরি দিয়ে চালিয়ে দিল আমার বর। তারপরে ওরা ওই ওপরের ঘরে যে আমার যে ঘরটা আছে, ওই ঘরটাতে মানে লোকজনকে ডেকে মাটি খুঁড়িয়ে ওখানে চাপা দিয়ে রেখেছে। তারপরেই তো আমি এখানে এলাম তোদের কাছে। এবার এই কথা শোনার পর, হ্যাঁ, ওর দিদি তখন বলছে যে, ও দিদি রিনা ভাবছে যে এগুলো তো এতটা কেউ বানিয়ে বানিয়ে বলবে না, একটা 10-11 বছরের মেয়ে কতটা বানাতে পারে, ও তো সেটা বানাতে পারবে না, এতটা বানাতে পারলো। এবার ও না সিধা গিয়ে ওর বাবাকে বলে, জানো তো বাবা, বোন না এরকম এরকম কথা বলছিল। এবার ওর বাবা তখন সবাইকে বলে যে তুই একটা কাজ কর, আমরা বরঞ্চ ও যেখানে ও যখন 11 বছর ক্রস করে 12 বছরে পড়বে, ও যখন জন্মদিন আসবে, ওই জন্মদিনের দিন ওকে সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? যে তুই যে বাড়িটা চিনিস, সেই বাড়িটা তোর যে বাড়িটা আছে, সেই বাড়িটা আমাদের নিয়ে চ, আমাদেরকে। এবার তো ওই কথা শুনে তো খুব আনন্দিত। এত বছর বাদে ও যাবে ইয়েতে, নিজের বাড়ি যাবে, ও তো খুব আনন্দ, ও তো নিয়ে যায়। এবার ওর সাথে যাই হচ্ছে ওর জেঠু, ওর দিদি এবং ওর মা নিজে। এবার ওনার নিজে যায়, 3 জনে যায় ওই মেয়েটিকে নিয়ে। একটু হেঁচকি উঠছে, একটু ক্ষমা করে দিও, হ্যাঁ, তা তোমার ওরা 4 জনে মিলে, ও বলছে কানপুরে আমরা নেবেছি, কানপুরে নাবার সাথে সাথে তোমার কি হয়েছে বলতো, ও যেন পুরো রাস্তাঘাট চেনে। ও যে রাজস্থান থেকে কানপুরে এসছে সেটা কিন্তু তোমার বোঝাই যাচ্ছিল না যে ও কোনোদিন কানপুরে আসেনি। পুরো রাস্তা ধরে ওকে তো কানপুর স্টেশনের বাইরে ওকে নিয়ে গিয়ে একটা তোমার গাড়ি ভাড়া করতে বললো যে কারণ কানপুর শহর থেকে আমার বাড়িটা বেশ খানিকটা ভেতরে, তোমাদের পায়ে হেঁটে যেতে পারবে না তোমরা। এবার ওরা তো গাড়ি নিয়ে গেল। এবার দেখা গেল যে সত্যি একটা গ্রামের মধ্যে ওদের বিশাল বড় বাড়ি, 2তলা বাড়ি। এবার ওখানে গিয়ে তো ও মা বাবা বাবা করে চিৎকার করছে। এবার ওখান থেকে দুজন একটু দুজন মাঝবয়সী না, একটু বয়স্ক, এই 60-65 বছরের বৃদ্ধা বেরিয়ে এসে ও তখন বলে, মা তুমি আমাকে চিনতে পারছো না, বাবা তুমি আমাকে চিনতে পারছো না। এবার ওরা তো চিনতেই পারছে না যে নিজের মেয়েকে কি করে চিনবে, এইটুকু বাচ্চা মেয়ে। তো তখন ওরা কি করেছে, এবার বলে রাখি, যে মেয়েটাকে মেরে ফেলেছিল না ওর বোন আর ওর জিজু, তখন ওর বাড়িতে বলেছিল ও একটা চিঠি লিখে সবাইকে দেখায় যে ও বাড়ি ছেড়ে চলে গেছে অন্য কোনো প্রেমিকের সাথে, ওর প্রেমিক ছিল, ওর প্রেমিকের সাথে চলে গেছে। এরপরে কিন্তু
সরি, তার মধ্যে বলতে ভুলে গেছিলাম, ও যখন ওর দিদিকে ঘটনাগুলো বলছে এটাও বলেছে আমাকে মেরে দেওয়ার প্রায় 6 মাসের মাথায় তোমার ইয়ে হয়, আমার বোন কিন্তু আমার বরকে বিয়ে করে। ঠিক আছে, এটা বলতে আমি ভুলে গেছিলাম। তা এবার ও তো মা বাবা করে ডাকছে ডাকছে ডাকছে, এবার ও তো বিশ্বাস করতে পারছে না। এবার ও তো ওই ঘরে যায়, ওই ঘরে গিয়ে বিভিন্ন মানে জিনিস দেখায়, এটা আমার জিনিস, এটা এখানে এই ছিল। ওর মা বাবাকেও ওর ছোটবেলাকার মেমোরিজ গুলো বলে, আমার সাথে কি হয়েছে না হয়েছে সরি সেটাও জানায়। কিন্তু তুমি ভাবো যে বলে একদম ছোট থেকে যত বড় হয় যারা মানে কি বলবো, এটা জাতিস্বর বলবো না কি বলবো জানি না, যত বড় হতে থাকে তাদের মেমারিটা লস হতে থাকে, বা পুনর্জন্মের আগের জন্মের ঘটনা কিছু মনে থাকে না। এর কিন্তু পুরো ঘটনা মনে ছিল। ঠিক আছে, এবার ওর বাবা মা যখন এবার ওর বাবা মাকে সমস্ত কথা জানায় কি হয়েছে না হয়েছে, ওর বাবা মাকে বলে যে তোমরা মানে এমন কিছু কথা ওর মাকে বলে যেটা কিনা তোমার কেবল ওর মা আর ওই জানতো। এসব কথার পর তো বিশ্বাস করে নেয়। এরপরে ও বলে আমি কিন্তু আমার যে হত্যাকারী তাদের কিন্তু আমি ছাড়বো না, এখান থেকে আমি কিন্তু সিধা পুলিশ স্টেশনে যাব, পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত কথা জানাবো এবং আমার বডি কোথায় পড়ে রয়েছে সেটাও আমি জানাবো পুলিশকে। এবার ওই কথা শুনে তো ওর বাপ মা বলে যে তুই যে এই কাজটা করবি, তোর বর আর তোর বোনের তো বিয়ে হয়ে গেছে। বলে সে তো আমি জানি আমার ওর বিয়ে হয়ে গেছে, আবার নতুন করে কথা কি, ওদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই বা কোনো সহানুভূতি নেই ওদের প্রতি, আমি যা করব আমি পুলিশের কাছে যাবই, এরকম করে জোর করতে থাকে। এবার ওই আগের যে মা বাবা ছিল আগের জন্মের, সেই মা বাবা তো বোঝাতে থাকে যে ওদের একটা বাচ্চা আছে, মানে বাচ্চা আছে, তুই কেন এরকম করবি, তুই ছেড়ে দে, যা হয়ে গেছে, তুই তো নতুন জন্ম পেয়ে গেছিস, তুই এইখানে ভালো থাক, তুই আমাদের সাথেও কথা বল, আমাদের সাথেও থাক, কিন্তু ওদের সাথে কোনো কিছু করিস না। ও তখন বলে যে দেখো মা, আমি তো কোনো দোষ করিনি, আমি তো তাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু আমার তো কোনো দোষ ছিল না, আমি শুধু প্রতিবাদটা করতে চেয়েছিলাম। আর আমার বোন যদি আমাকে বলতো একবার সে আমার বরকে ভালোবাসে বা প্রেমিককে ভালোবাসে, আমি কিন্তু হাসি মুখে তাকে দিয়ে দিতাম, হয়তো খুব কষ্ট হতো কিন্তু বোনের মুখ চেয়ে আমি কিন্তু দিয়ে দিতাম। এবার এই কথাটা বলার পর তোমার ও তো তখন ওর মা বাবা কিছুতেই রাজি হয় না, তখন ও কি করে, ওর যে জেঠু দিদি মা গেছিল তাদের বলে তোমরা চলো আমার সাথে পুলিশ স্টেশনে। এবার ওরা তো যায়, গিয়ে পুলিশকে সমস্ত কথা বলে, কিন্তু পুলিশ কি আর একটা বাচ্চা মেয়ের কথা করে, তখন ওর মা বাবাও আসে, ওর মা বাবাকে ডেকে পাঠানো হয়। তখন ওর মা বাবা বলে হ্যাঁ এগুলো মানে এটাই আমার মেয়ে, কিন্তু কি করে হলো আমি সেটা জানি না, ও তো এসে বলছে এবং এমন কিছু কিছু কথা বলেছে যার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে ও আমার মেয়ে, আগের জন্মের মেয়ে। যে এবার তো পুলিশকে বলে ঠিক আছে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না, একটা ঠিকানা দিল, ঠিকানা দিয়ে বলছে আমি আগে চলে যাই, তারপরে আপনারা আসুন আমার পেছন পেছন, দেখুন আপনারা কিছু পান কিনা, আর যদি কিছু না পান তাহলে আমাকেই অ্যারেস্ট করে নেবেন, কোনো তো অসুবিধা নেই। এবার ওরা তো তখন যায় যথারীতি, গিয়ে যখন ওরা কলিং বেল মেরেছে, ও তো সামনে গিয়ে প্রথমে দাঁড়াতেই বলছে কিরে, ও তখন বলছে কিরে বোন, আমার বরের সাথে তো বেশ ভালোই সংসার করছে, বলছে ও দরজাটা খোলার সাথে সাথেই বুড়ো টলে গেল যেন ওর বোন, বলে তুমি কে কে তুমি সরি তুই কে, বলে বাহ বোনকে দিদিকে মেরে ফেললি, দিদিকে মেরে ফেলার পর দিদিকেই আর চিনতে পারছিস না, আমি তো তোর দিদি রে। এবার ও তখন বলে যে কাকে মেরেছি, আমরা কাউকে মারিনি। বলে ঠিক আছে সে তো পুলিশ আসলেই বোঝা যাবে। এবার এরকম যখন চিৎকার চেঁচামেচি করছে করছে, তখন ওপর থেকে ওর বর ছুটে আসে,
নেবে এসে বলে কি গো ভালো আছো, ওকে দেখে বলে আমাকে চিনতে পারছো, মানে একটা স্বামী স্ত্রীর মধ্যে যেমন কথোপকথন হয়, ওরা তখন টলে যায় যে এরকম আবার হয় নাকি আজকালকার দুনিয়াতে, বেশি দিন তো আগের কথা না, এখন এটা হয়। তারপরে তো বলে এবার তো পুলিশ আসবে, তোদের তো আমার খুনিকে ধরা দিতেই হবে, তোদের তো জেল না হলে আমার শান্তিও হবে না, মরেও শান্তি পাচ্ছি না আমি, ঠিক আছে, এরকম বলতে থাকে। এবার ওরা তো দুজনে ওর পা ফা ধরে বলে না আমাদের মাফ করে দে, যা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, এখন আমাদের কি করবে, ও কোনোভাবেই টলে না। এবার পুলিশ আসে, পুলিশ এসে বলে যে আপনারা দোতলা ডান দিকে একটা ঘর রয়েছে, ওই ঘরে চলে যান, ডান দিকে একটাই ঘর আছে, ওই ঘরটাতে গিয়ে মাটিটা খুঁড়তে থাকুন, খুললেই তবে দেখতে পাবেন। এবার যথারীতি মাটিটা খোঁড়া হয়, মাটি থেকে সত্যিই কঙ্কাল পাওয়া যায় এবং ডিএনএ টেস্ট করে দেখা যায় যে ওটা ওই আগে মানে ওনারই মেয়ের মৃতদেহ। ওদের তো অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটি বলে তুমি মা বাবাকে বলে এই কঙ্কালটা না তোমরা নিজের মতো করে সংস্কার মানে পুড়িয়ে পুড়িয়ে দিও, আমার ভালো মতন কাজ করো, আগের জন্মের মাকে বলে। এই বলে ও আবার জেঠু মা আর দিদির সাথে বাড়ি ফিরে আসে। এরপর থেকে এই ঘটনাটার পর থেকে কিন্তু ওর বোন আস্তে আস্তে কিন্তু শান্ত হয়ে যায়, যে ওরকম সবসময় বলতো খাবো না দাবো না, ওরকম কিছু করতে থাকে না, আস্তে আস্তে শান্ত হয়ে যায়। শান্ত হয়ে যাওয়ার পর ও মানে ও যত বড় হতে থাকে না, ও তত কিন্তু আরো মেমারি গুলো বাড়তে থাকে। ও তখন দিদির সাথে শেয়ার করতো, দিদি জানিস তো আমার বর এরকম করতো, দিদি জানিস তো আমার বর ওই করতো। এই করতে 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 তোমার ওই মেয়েটি বড় হয়, কিন্তু আর এক মানে ও আবার একটা লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ে এবং পরবর্তী সময়ে ওকে পুরো ঘটনাটা জানায়, আগের জন্মের ঘটনা জানায়। সে প্রেমিক তো বিশ্বাস করে না কোনোভাবেই। পরে তাদের মানে বিয়ে হয়, সন্তান হয়, তারা তো এখন খুব ভালো আছে। মানে ওর বোনের রিনার বোনের কিন্তু এখনো অবধি সে আগের জন্মের ঘটনাগুলো কিন্তু মনে আছে, যে বলে না যত বড় হয় তত যেন মানে তোমার মানে ভুলে যায় আগের জন্মের স্মৃতিগুলো, কিন্তু ও কিন্তু ভোলেনি, এখনো পাই টু পাই ও বলে যেতে পারে ও আগের জন্মে কি ছিল, ওর আগের জন্মে কি হয়েছে, স্কুল কোনটা, বন্ধু বান্ধব, মানে এভরিথিং ও এখনো গল্পটা মানে ও আগের জন্মের যে ঘটনাটা সেটা ও বলতে পারে। তা কেমন লাগলো জানিও। আজকে আমি এখানেই শেষ করছি, কারণ আমার নিজেরও শরীরটা ভালো নেই, চোখ মুখ অবস্থা দেখে বুঝতেই পারছো ফুলে রয়েছে। একটু দেখে এই দেখো এই জায়গাগুলো। তা কেমন লাগলো একটু জানিও আমাকে। আজকে এখানেই শেষ করছি। আর একটা কথা বলি, হয়তো অনেকের জ্ঞান মনে হবে, একটু জ্ঞানই দিই, কি আছে, অনেক দাদা ভাইদের তো জ্ঞান, দাদা ভাই বন্ধু বান্ধবরাও রয়েছে, তাদের একটু জ্ঞান দিই। প্লিজ ড্রিঙ্ক করে গাড়ি চালিও না। একটা মর্মান্তিক দেরাদুনে একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা মানে কাম্যই ছিল না এই ঘটনাটা ঘটার জন্য। তো সো প্লিজ তোমরা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করো না, যাই করো না কেন, মানে ওভার স্পিডে চালিও না। ছটা প্রাণ চলে গেল, একটা 19 থেকে 24 বছরের মধ্যে, তাদের প্রত্যেকটা ছেলে মেয়ের বয়স, তার মধ্যে দুটো মেয়ে, 4-5টা ছেলে ছিল হয়তো, একটা ছেলে এখনো বেঁচে রয়েছে, কিন্তু 6জনই কিন্তু স্পট ডেড, এমন ভাবে মারা গেছে। মানে আমি কালকে রাত্রিরে ভিডিওটা মানে ওই ভিডিওটা পেয়ে দেখেছি, মানে আমি নিজেও খেতে পারিনি কাল সারা রাত, তোমার ঘুমাতে তো পারিনি, আর ইয়েতে এত কষ্ট হচ্ছিল যে 300 মিটার জুড়ে কারুর গলা, মানে মেয়ে দুটোর গলা নেই, মাথা থ্যাতলানো। যে কি হয়েছে না, নতুন এক বন্ধু গাড়ি কিনেছে, গাড়ি কিনে সে পার্টি যাওয়ার জন্য তাদের ক্লোজ বন্ধুরা চেয়েছে, সে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ মানে ড্রিঙ্ক করে সে ওভার স্পিডে যেতে গিয়ে লরির সাথে মেরে দেয়, এবং এত বিভৎস ভাবে, মানে এত মর্মান্তিক মৃত্যু আমি আমার অন্তত এত বছর বয়সে আমি দেখিনি। এত মানে যখন দেখছি মানে নিজেকে না, মানে কি বলবো, মানে
যে চলে গেল তো সে চলেই গেল, তার তো আর কিছু হলো না। যে থেকে গেল, যে মা বাবারা রয়ে গেল, ছজনের মা বাবা, তাদের মনের অবস্থা কি? আজ আমি নিজের ছেলের মা, সন্তানের মা হিসেবে বলছি, সেই মা বাবারা কি করে দেখবে তাদের সন্তানের থ্যাতলানো মাথা নেই, হাত নেই, অর্ধেকটা বডি নেই, পা নেই। এই বডি কেন দেখবে তারা? কি পাপ করেছিল বাবা? প্লিজ, এইটা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, ড্রিঙ্ক করে গাড়ি চালিও না। ওভার স্পিডে তো নয়, অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তোমরা তো চলে যাবে, কিন্তু ছেলেদের কথা মানে যারা রয়েছে আর কি, তাদের কথা বলছি। ওরা তো চলে গেল, কিন্তু যারা থেকে যাবে তাদের কি অবস্থা হবে? কাল থেকে আমি শুধু ভেবেই যাচ্ছি তাদের মা বাবারা কি করে তাদের মানে সন্তানের ডেড বডিটা দেখবে। তুমি ভাবো তো, ছটা প্রাণ চলে যাওয়া একটা মর্মা এইভাবে, যে 300 মিটার জুড়ে তাদের বডি ছড়িয়ে রয়েছে। ভাবো, মর্মান্তিক, মর্মান্তিক। তো প্লিজ, এটা রিকোয়েস্ট, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করো না। যেভাবে মানে ড্রিঙ্ক অনেকেই করে, এখনকার জেনারেশনে অনেকেই করে, কিন্তু প্লিজ ড্রিঙ্ক করে ড্রাইভ করো না। না বাইক চালাও, না গাড়ি চালাও। চলে যাওয়ার হলে চলেই যাবে, কিন্তু যারা থাকবে তাদের খুব কষ্ট হবে। মা বাবা তো কোনো পাপ করেনি, তাই না? তাদের মা বাবারাও তো কোনো পাপ করেনি, ছজনের মা বাবারা। এখন তাদের বড় হয়ে, যেখানে তাদের মা বাবার কাঁধ দেওয়ার কথা, মা বাবা চলে গেলে কাঁধ দেওয়ার কথা, সেই বয়সে এসে তার মা বাবারা তার বাচ্চাদের কাঁধ দিচ্ছে। এবং কিভাবে কাঁধ দিচ্ছে তা না, মর্মান্তিক ভাবে। কারুর গলা নেই, কারুর বডির হাফ পোর্শন নেই। মানে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারছি না। প্লিজ রিকোয়েস্ট, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করো না। মর্মান্তিক, এটা মানে নেওয়া যায় না, নেওয়া যায় না, এটা নেওয়া যায় না। মা বাবা তো কোনো পাপ করেনি বাবা তোদের জন্ম দিয়ে, তাই না? আমরা তো কোনো পাপ করিনি। প্লিজ করো না কেউ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো আজকে এখানেই মন খারাপ দিয়ে একটু শেষ করলাম, তা এখানেই শেষ করছি। গুড নাইট, সকলে ভালো থেকো। একটাই রিকোয়েস্ট, প্লিজ হাত জোর করে বলছি, নো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। প্লিজ মদ খেয়ে গাড়ি চালিও না, কোনো নেশা করেই গাড়ি চালিও না। গাড়ি কেন, বাইকও চালিও না, কিচ্ছু চালিও না। বাড়িতে অনেক অনেক আপনজন অপেক্ষা করে তোমাদের জন্য। সো প্লিজ, এটা রিকোয়েস্ট আমার। আজকে এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থেকো। প্লিজ মাথা রেখো, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নয়। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.